বাসের যেটা আউটলুক এটা আসলে একদমই অস্থির। বাংলাদেশেই তৈরি দেখে বোঝার উপায় নাই। আর এইটা হচ্ছে RM2 এর সাসপেনশন। ভাই মনে হইতেছে আমি পুরো দোলনায় বসে আছি। বাসটা এরকম লাফাইতে লাফাইতে যাইতেছে ব্যাঙের মতো। যখনই হালকা একটু বিট পরে বাসটা লাফানো শুরু করে দেয়। তো একটা ভার্চুয়াল জার্নির কমপ্লিট এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করবো আজকে। এটা হচ্ছে ঢাকার ওয়েদারের অবস্থা, মানে 10 মিনিট আগে আমি এই জায়গায় ভিডিও করলাম, রোদে দাঁড়াইতে পারতেছিলাম না, আর এখন এরকম অবস্থা হয়েছে যে আমি ধুলায় দাঁড়াইতে পারতেছি না। রাস্তার এরকম অনেক জায়গা আছে যেখানে এখনো কাজ চলমান আছে, যেটার ভিতরে একটা অন্যতম হচ্ছে এই ঝাওয়েল ফ্লাইওভারটা। ঈদের আগে এই ফ্লাইওভারটা খুলে দেওয়া হয়েছে এক পাশ পুরোপুরি, তবে এখনো কিন্তু ফ্লাইওভারের বাম পাশে অনেক কাজ বাকি আছে। আশা করা যাচ্ছে উত্তরবঙ্গের এই কাজগুলো শেষ হয়ে গেলে এবং সিরাজগঞ্জ হাটিকুমরুলের কাজ শেষ হয়ে গেলে উত্তরবঙ্গে যাওয়া আসা হবে একদম মানে স্মুথ পানির মতো। বাসের যেটা সিট এটা হচ্ছে একটা ইম্পোর্টেড সিট, বাইরের দেশ থেকে আনা হয়েছে, অস্থির সিট। আর টু বি অনেস্ট আমার কাছে স্লিপার বেডের চেয়ে এই সিটগুলোতেই বেশি ভালো লাগছে ট্রাভেল করে। সো শুরু করা যাক আজকের ট্রাভেল ব্লগ। আসসালামু আলাইকুম, এখন আমি আছি টেকনিক্যালে, আর আজকে আমার ট্রাভেল পার্টনার হচ্ছে বাংলা স্টারের হিনো RM2 বাসটা। তো এখানে আপনারা দেখতেছেন যে রাস্তার কাজ অনেক জায়গাতেই চলতেছে। আমি যদি ব্যাক ভিউতে দেখাই তাহলে এই জায়গা দিয়ে হচ্ছে মেবি মেট্রো রেলের জন্য, পাতাল ট্রেনের জন্য কাজ হতে পারে, কিংবা গ্যাসের লাইন এক্সেট্রা যা আছে ওগুলো সরানোর জন্য হইতে পারে। বুঝতেছি না আসলে কাজটা কিসের। রেগুলারলি বাংলা স্টারের এই RM2 স্লিপার বাসটা দিনের 11:30টায় থাকলো, আজকে এটার টাইম ছিল 12:30 আর পুরো কাউন্টার হচ্ছে একদম ভরা ছিল। বাংলা স্টার নতুন কোম্পানি হিসেবে বেশ ভালো রেসপন্স পাইছে আমি বলবো। সিটের ভাড়া 600 টাকা, বেডের ভাড়া 700 টাকা। আমি সিটটা প্রিফার করি, যেমনটা আমি বললাম যে আমার কাছে স্লিপার বেডে ট্রাভেল করা সবসময়ের জন্য ভালো লাগে না, হঠাৎ হঠাৎ করা যায়। দেশাবলসের হিনো 1J এসছি আর হুন্ডাই এখানে দেখতে পারতেছি আমরা। আর তুলনামূলক বাসের সংখ্যা একটু কম। নর্মালি এখানে আসলে কিন্তু আপনারা অনেকগুলো বাস দেখতে পারবেন, এই সিরিয়ালে আসলে বাসগুলো থাকে, তবে এই টাইমটায় বাস একটু কম আছে আর কি। আর যারা আমাদের অফিসিয়াল টি শার্ট নিতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে। মাত্র 500 টাকায় কিন্তু আপনারা আমাদের এই অফিসিয়াল টি শার্টটা পেয়ে যাবেন। জার্নি একটু পরে স্টার্ট হবে, ডে জার্নি অনেকদিন পরে করতেছি। দিনের বেলায় ট্রাভেল ব্লগটা একটু সুন্দর হয়, এই জন্যই আজকে দিনের বেলায় করার চেষ্টা করতেছি। অনেক কষ্ট ঘুমতে ওইটা আইসি আর কি। তো দেখা যাক আজকের জার্নি কিরকম হয় বাংলা স্টারের RM2 স্লিপার বাসের সাথে। কথা বলতে বলতেই ঢাকা ঈশ্বরদী রুটের সুপারসনির কিন্তু স্লিপার বাসটা আমাদের সামনে চলে আসলো। এই বাসটার যেটা হচ্ছে আপনার পেইন্ট কম্বিনেশন এবং বডি ডিজাইন, সেটা পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগছে। লেল্যান্ড হলো এই বাসের যেটা বডি, সেটা আমার কাছে বেশ ভালো লাগছে। এইটা হচ্ছে ঢাকার ওয়েদারের অবস্থা, মানে 10 মিনিট আগে আমি এই জায়গায় ভিডিও করলাম, রোদে দাঁড়াইতে পারতেছিলাম না, আর এখন এরকম অবস্থা হয়েছে যে আমি ধুলায় দাঁড়াইতে পারতেছি না। যেমন আমি অনেক ভিডিওতেই বলছি যে আমার এক্সের মুড চেঞ্জের মতো ঢাকার ওয়েদার চেঞ্জ হয়। একটু আগে আমি এই জায়গায় একটু ছায়া খুঁজতেছিলাম যে কোন জায়গা দাঁড়ায় ভিডিও করব, আর এখন আমি আমার হাত দিয়ে মুখ চাইপা ধরে আছে যাতে ধুলা আমার মুখে না লাগে। যেই মহাশয়ের জন্য এতক্ষণ আমরা অপেক্ষা করেছিলাম সে আসলো 12:40 দিকে। বাসের যেটা আউটলুক এটা আসলে একদমই অস্থির। জুয়েল যে ওয়ার্কশপ করছে বাসটারে, আর হিয়ার ইজ দ্য লুক। পুরো একটা অরিজিনাল মার্কো পোলোর মতো লুক আপনি এই বাসে পাবেন। এই যে একটা কালো রং মিশিয়ে দিয়েছে যেটা দেখতে পুরোপুরি গ্লাসের মতো লাগতেছে। জুম আউট করে দেখাই। যেহেতু RM2 বাস, এই জন্য বাসটা অন্যান্য স্লিপারের চেয়ে আপনি একটু লম্বা দেখবেন। নর্মালি অন্যান্য স্লিপার 12 মিটার হলো, RM2 এই বাসটা প্রায় 13.5 মিটারের মতো। বাংলা স্টারের একটা ট্যাগ আছে। পুরা বাসটা হোয়াইট পেইন্টে, শুধু 3টা আলাদা কালার কম্বিনেশন দিয়েছে এই জায়গায়। আর এর আগে বাসটা স্লিপিং গ্লাস থাকলো, এটাকে আসলে স্লিপারে কনভার্ট করা হয়েছে এখন। ভেরি ডেঞ্জারাস ওয়ে। এটা হচ্ছে সাঁকর মতো করে দিছে যাতে আমরা ভিতরে যেতে পারি। তো বাসের ভিতরে একটু দেখাই যাত্রী ওঠার আগে দিয়ে। ইনি হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব আজকের যাত্রার। আসসালামু আলাইকুম। আর এটা হচ্ছে একটা স্যুট ক্লাস বাস, নিচে আপনারা সিট দেখতে পারবেন বিজনেস ফরমেশনে, আর উপরে আছে স্লিপার বেড, একদম সামনে পর্যন্ত বেডগুলো দিছে। সিমিলারলি অন্য স্লিপারের মতোই একপাশে ডাবল বেড আর একপাশে সিঙ্গেল বেড, তবে সিট যেটা এটা হচ্ছে ভেরি স্পেশাল সিট। এটা ইম্পোর্টেড সিট বলা যায়। অন্যান্য বাসের সিটের চেয়ে এই বাসের সিটটা আপনি অনেক ডিফারেন্ট দেখতে পারবেন। বিজনেস ক্লাস ফরমেশনের টোটাল 24টি সিট এবং 21টি স্লিপার বেডের সুবিধা আছে এই বাসে। যেহেতু স্লিপারের চাহিদা বেশি, এর জন্য বেডের সংখ্যা বাড়িয়ে দিয়ে সিটের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে বাসে। মোটামুটি চার্জিং পোর্ট আছে, এছাড়া একটা RGB কালারিং পোর্টও দেখতে পারতেছেন। সুপারভাইজারকে কল করার জন্য একটা বাটনের ব্যবস্থা দেওয়া আছে। একটা স্লিপার বাসে আসলে যা যা থাকা দরকার সবকিছুই আছে এই বাসটায়।
আর লাস্টে এখানে দেখবেন যে স্যুট ক্লাস বাস হলো পুরোটা বিজনেস ক্লাস না করে এইখানে আরো 3টা বেড ওরা দিছে, একটা সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড লোয়ার ক্লাসে। যেহেতু বেডের ডিমান্ড বেশি এই জন্য বেড একটু বাড়ায় দিছে বলা যায়। এটা হচ্ছে আমাদের বাসের ফ্রন্ট আপনারা দেখবেন যে কোনো রকম কাটা ছেঁড়া নাই, যেহেতু এটা হিনো RM2 বাস, তো বাসের ইঞ্জিনটা থাকে বাসের পিছনে, যার কারণে বাসের যেটা সামনের লুক এটা আপনি একবারে একটা অ্যাস্থেটিক লুক পাবেন। বাসটাকে দেখে হচ্ছে একটা লাক্সারিয়াস ফিল পাওয়া যায়। আর যেটা আমি বলতেছিলাম যে মার্কো পোলোর লুক কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে, এটা একটা কালো রং দিয়ে দেওয়া হয়েছে, বাট এটা মনে হইতেছে যে একবারে গ্লাসটা আসছে পুরোপুরি বাসের সাথে। বাসের ইঞ্জিন বাসের পিছনে এখানে দেখতেছেন যে ফ্যানের মতো ঘুরতেছে, ইঞ্জিনে হচ্ছে বাতাস পাস করার জন্য এটা। আর টেল লাইটের ডিজাইন যেটা, এটাও কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে, নর্মাল গতানুগতিক টেল লাইটের চেয়ে একটু পাল্টায় দেওয়া হয়েছে টেল লাইটটা। ইনোর ট্যাগ দেখতেছেন, বাংলাদেশের ট্যাগ দেখতেছেন, একটা সিসিটিভি ক্যামেরা আছে, রিয়ার ভিউ ক্যামেরা। বাসের বুকিং মোটামুটি ভালো ছিল। স্লিপার বাসে যাত্রী উঠতে একটু লেট করে, যেহেতু স্লিপারের বেডগুলোতে যাত্রী ওঠে, তো উঠা নামার ক্ষেত্রে অনেক টাইম চলে যায়। লাগেজ নিয়ে আমরা 12:50 দিকে বের হয়ে যাচ্ছি টেকনিক্যাল থেকে, এবং এখন অবস্থান করছি গাবতলী আমিনবাজার ব্রিজের কাছে। আমিনবাজার ব্রিজটা বড় হওয়ার কারণে এইখানে আর খুব সম্ভবত জাম লাগে না। বাম দিয়ে লোকাল বাসগুলো যায় যেগুলো যাত্রী তুলবে, এবং যাদের দাঁড়ানোর কোনো দরকার নেই তারা ডান দিয়ে এই সোজার লেন দিয়ে চলে যায়। এবং ইউ টার্নের জন্য যে বালু ট্রাকগুলো ঘুরে তাদের জন্য নিচ দিয়ে আলাদা রাস্তা করে দেওয়া হয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে RM2-র সাসপেনশনটা খুবই বেশি আসলে দুলুনিময় ছিল, এরকম মনে হচ্ছিল যে আমি দোলনায় বসে আছি। বাসের সামনে যেহেতু ইঞ্জিন নাই তো বসতে একটু সমস্যা হয় বনেটে যখন ভিডিও করি, তবে সামনে থেকে আমি সাসপেনশনটা আরো বেশি ফিল করতেছিলাম মনে হয় পিছনের চাকার চেয়ে। এখন আমরা যেই প্লেসটায় আছি এইটার ঠিক নিচেই হচ্ছে আমিনবাজার। নিচে দিয়ে একটা আন্ডারপাসের মতো ব্যবস্থা আছে, আর উড়াল সেতু দিয়ে আমরা একবার আমিনবাজার থেকে বের হয়ে যাচ্ছি। এই সেতুটার ইম্প্যাক্ট যে কতটা বড় এটা উত্তরবঙ্গবাসী শুধু বুঝবে, কারণ যারা এই সেতুর উপরে 2-3 ঘন্টা জাম খাইছে ছোটবেলায় তারাই বুঝবে যে এটার মর্ম কীরকম আমাদের কাছে। আগে গ্রামে থেকে আসার সময় এরকম হয়তো যে 3 ঘন্টায় আমরা চলে আসছি আমিনবাজার ব্রিজে, তবে আমিনবাজার পার করে গাবতলী আসতে আরও 2 ঘন্টা লেগে গেছে। তো এই ব্রিজটা আসলে খুব বেশি প্যারা দিচ্ছে। আমার মনে হয় যে উত্তরবঙ্গে যারা আগে ট্রাভেল করছেন তাদের আরও ভালো বোঝার কথা। সেইটা পার করে আমরা এখন আছি সালেহপুর ব্রিজের কাছে। সালেহপুর ব্রিজটা যদিও এই নামটা অনেকেই কম চিনে, সবাই এটাকে বৈশাখী ব্রিজ নামেই চেনে, কারণ বৈশাখীর একটা বাস এখানে পড়ে গেছিল ছোটবেলায়। এই নিউজটা দেখছিলাম আর এটা অনেক বেশি মনে পড়ে। ইভেন একটা প্রাইভেট কারও পড়ে গেছিল। এইখানে ইউটার্নের ব্যবস্থা রাখা হয়েছে একটু পরপর। ডান পাশে আপনারা নতুন সেতু দেখতেছেন, বাম পাশের এইটা হয়তো পুরান সেতুই একটু মডিফাইড করে দেওয়া আছে, আর বেশ কয়েকটা জায়গায় ইউটার্নের ব্যবস্থা রাখা হয়েছে। এইখান থেকে একবারে সাভার পর্যন্ত কিংবা নবীনগর পর্যন্ত যে রাস্তাটা সেটা খুব সুন্দরভাবে করা হয়েছে, যার কারণে কিছুটা নির্বিচ্ছিন্নভাবে এখানে গাড়ি চলে। বাম দিক দিয়ে একটা ব্রিজের কাজ হচ্ছে, যেই কাজটা হয়ে গেলে ভিতর দিয়ে মাওয়া পর্যন্ত একটা রাস্তা আছে নাকি এরকম আমি শুনেছি, তবে আমি এক্স্যাক্টলি শিওর না যে এইখান দিয়ে মাওয়া কোন দিকে যায়। সামনে ভাঙ্গা ব্রিজের স্ট্যান্ড আপনারা দেখতে পারতেছেন, সেইখানেও কিছুটা কাজ চলমান আছে। আমার মনে হয় যে বাম সাইডে যে জায়গাগুলো আছে এগুলো যদি আরো বড় করে দেওয়া হয় তাহলে এদিকে সড়কের পরিমাণ বাড়বে আরো। ডান দিকে আপনারা হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব পাম্প দেখতে পারবেন, যেখানে হানিফের বেশ কয়েকটা বাস পার্কিং করা থাকে। আমাদের ড্রাইভার সাহেব খুব সুন্দরভাবে গাড়ি চালিয়ে যাচ্ছেন, এরকম না যে ওভার স্পিডিং করতেছে, আবার এমনও না যে গাড়ির গতিটা কম। চেয়ার কোচ হিসেবে সবাই এক্সপেক্ট করে যে গাড়িটা একটু তাড়াতাড়ি যাবে। আপনি যতই বলেন যে বাংলাদেশের 60 সর্বোচ্চ গতিসীমা কিংবা 80 সর্বোচ্চ গতিসীমা, যাত্রীরা কিন্তু যদি একটা বাস কন্টিনিউয়াসলি 60-এ টানতে থাকে তারা কিন্তু ড্রাইভারকে গালাগালি করা শুরু করবে। দূরপাল্লার বাসের ক্ষেত্রে আমি বলবো
কারণ 60 স্পিডে যদি আপনি যান আপনার আধা ঘন্টার পিছের গাড়িও আপনাকে ওভারটেক করে চলে যাবে। আর পাবনার ক্ষেত্রে কিংবা উত্তরবঙ্গের রুটগুলোর ক্ষেত্রে যেটা হয় যে কোনো বাসে বসা অবস্থায় যদি সেই রুটের অন্য বাস ওই বাসকে ওভারটেক করে, যাত্রীরা কিন্তু খেপে যায় অনেকটা যে ওই বাস আগে চলে গেল, আপনি কি করতেছেন। এই জন্য স্পিডটা আমি বলবো যে একদম বেশিও না আবার একদম কমও না, মোটামুটি 60, 70, 80 ধরে আমরা যাচ্ছিলাম হিমায়তপুরের দিকে। বাম দিকে আপনারা হানিফের কফিলউদ্দিন পাম্প দেখতে পারবেন। এখানেও কিন্তু অভিমোটরসের একটা সেকশন রয়েছে যেখানে নন এসি বাসের কাজ করা হচ্ছে, আপনারা দেখতেছেন। এবং এখানেও একটা ইউটার্নের ব্যবস্থা আছে। ধীরে ধীরে আমরা এখন আলমনগর পাড়ি দিয়ে হিমায়তপুরে ঢুকে যাব। ব্লগটা প্রথম দিকে একটু লম্বা করার চেষ্টা করেছি, পরে আরো শর্ট করে দিব। বাকি যা কি লাস্ট যাত্রী এরপর বাইবেলের রাস্তার কি খবর এখন? এখন কি ওরকম আমাদের ওভারটেক করতেছে একটা মিৎসুবিশি রেল 300 গাড়ি। এটা হচ্ছে আমার আব্বুর অফিসার গাড়ি ছিল। আর মিৎসুবিশির এই লেখাটা দেখলে শুধু মিস ইউ বেবি এইটাই পার কি একটা মিমের কথা মনে পড়ে। তো পিসের লেখাটা পড়তে গেলেও এখন মুখে মিস ইউ বেবি চলে আসে মিৎসুবিশির জায়গা। যারা আমাদের অফিসিয়াল টি শার্ট এখনো নেন নাই চাইলে নিয়ে নিতে পারেন। আর উপরে হচ্ছে একদম বেড দেওয়া আছে। তো এইটা হচ্ছে ফাইবারের একটা ঢালাই যেটা জুয়েল ভাই সবসময় দেয়। তো তার কাজের হচ্ছে এটা একটা অন্যতম দিক যে উপরের ফাইবারের ঢালাইটা বেশ সুন্দর লাগে। টপের যে কাজটা এটা বেশ ভালোই লাগে বাসের। ডান দিকে আপনারা যে পাম্পটা দেখতেছেন এটা হচ্ছে শ্যামলীর পাম্প, শ্যামলীর হুন্দাই। এছাড়া আপনার স্কেনিয়া যে স্লিপার বাসটা সেটাও সেখানে দাঁড়ানো আছে। বাম দিকে এটা হচ্ছে দরবার শরীফ। আর স্কেনিয়া স্লিপারের ভিডিও যারা এখনো দেখেন নাই চাইলে দেখে আসতে পারেন, এইটা মিস করতে পারেন না আপনারা, কারণ এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দামি স্লিপার বাস এবং স্কেনিয়ার সবচেয়ে পিওর স্লিপার বাস। স্কেনিয়া চেইসের উপরে যদি আপনি পিওর স্লিপার বলেন তাইলে এটা এক পিসই বাংলাদেশে। দুইটা ইতিহাস একসাথে ওভারটেক দিয়ে একদম ইতিহাস করে ফেলাইলাম এরকম বললে ভুল হবে, কারণ ইতিহাসের সার্ভিস আগের চেয়ে অনেক ড্রপ করছে। বর্তমানে রাজধানী চন্দ্রা পর্যন্ত বেস্ট সার্ভিস দেয়। তো আমি যখন চন্দ্রা যাই তো আমি 2-3টা ইতিহাস ছাইরা দিয়ে হচ্ছে আপনার রাজধানীতে উঠি। এই রুটে যারা ট্রাভেল করবেন তাদের জন্য এটা একটা টিপস যে আপনি যদি একটু অল্প দূরত্বে যাইতে চান তাহলে ইতিহাস ঠিক আছে, বাট আপনি যদি একবারে বাইপাইল বা চন্দ্রা যেতে চান তাহলে আপনি 2-3টা ইতিহাস ছাইরা একটা লাল রাজধানী ধরতে পারেন। দাদাবাড়ি পাবনাতে ভাই বোন গেট হয়ে আমি মেনলি ব্লগার আর কি, মানুষের যত বাস বা ট্রাক বেরো এগুলো ব্লগ সাধারণত আমি করি।
নবীনগরের কাছে থেকে আমি আবার আমার সিটে ফিরে যাই এবং চন্দ্রার পর থেকে আমার ব্লগটা আবার শুরু করি। চোখের পলকে চন্দ্রা পৌঁছে গেছি, আর চন্দ্রা থেকেই আসলে সিরাজগঞ্জ রোড পর্যন্ত যে ভিউটা এইটাই বেশি দেওয়ার চেষ্টা করব, একটা ভার্চুয়াল এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব, যেটা দেখে আপনি একদম বাড়ি যাওয়ার ফিল নিতে পারবেন। গাড়ির স্টাফরা যেহেতু গান বাজাচ্ছিল, এই কারণে যেটা অরিজিনাল সাউন্ড সেটা কিছুক্ষণের জন্য দিতে পারি নাই। তো সেইটা শেষ হলে আবার অরিজিনাল সাউন্ডটা আপনারা পাবেন। আর তাদেরকে আসলে বন্ধ করতেও বলতে পারতেছিলাম না, যেহেতু তাদের আসলে কমফোর্ট অনুযায়ী তাদের চালাতে হবে। তো আমি চাচ্ছিলাম যে আমার কারণে তার কোনো সমস্যা হোক, এটা আমি একদমই চাচ্ছিলাম না। ক্লাসিক হিন্দি গানের সাথে ট্রাভেল করাটা আমার সবসময় খুব পছন্দের। ছোটোবেলায় বুঝি নাই, মজা লাগতো। বড় আইসা আসলে এইসব ছোটোখাটো ডিফারেন্সগুলো ফিল করি, যে বাসে যখন গান চলতো সেই পুরানো দিনের নস্টালজিক গান, সব 90s-এর উদিত নারায়ণের গান আছে, এছাড়া আরও যেসব গান আছে সব কিছুই আসলে খুব অ্যাট্রাক্ট করে। ছোটোবেলার শৈশবে আবার ফিরে যাই যখনই ট্রাভেল করি। ট্রাভেলটা আমার কাছে আসলে সবসময় একটা ফ্যান্টাসির জিনিস, যে ঢাকার থেকে যখন বের হওয়াটা খুব ভালো লাগে। এই জন্য আপনি দেখবেন যে ঢাকা থেকে আমি যখনই কোনো বাইরের দিকে যাই সেই ব্লগটা আমি বেশি করি, ঢাকা ফেরার ব্লগটা একটু কমই করি। কারণ ঢাকা ফেরার ব্লগটা হচ্ছে কাইন্ড অফ ব্যস্ত জীবনে আবার প্রবেশ করা, কিন্তু ঢাকা থেকে বের হওয়া হচ্ছে একদম খাঁচা থেকে মুক্তি পাওয়ার মতো আমার কাছে। তো এটা সবসময় হচ্ছে আমাকে অনেক বেশি আনন্দ দেয় এবং অনেক বেশি বুস্ট আপ করে। এই জন্য এই ব্লগটা করার ভিতরে আসলে খুব মজা লাগে। তো আমার কাছে কোনোদিনও ব্লগ করাকে কাজ করা মনে হয় না, মনে হয় যে আমি আসলে এনজয় করতেছি আসলে সিনারিওগুলা। আলকা ইয়াগনিক, উদিত নারায়ণ, কিশোর কুমারের সাথে ধীরে ধীরে আমরা এখন আগে যাচ্ছি টাঙ্গাইলের দিকে। বাস ফ্যান হিসেবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া খেলার একটা সবচেয়ে ভালো বা পজিটিভ পয়েন্ট হচ্ছে আপনার লুকিং গ্লাসে আপনি সবসময় খেয়াল করবেন। যেমন আমি একটু পরপরই হচ্ছে বাসের লুকিং গ্লাস খেয়াল করি, তো এটা আমি ড্রাইভিং না করলেও আমার ভিতরে একটা ড্রাইভার ভাব চলে আসছে। লুকিং গ্লাসে আলহামরার হিনো 1 যে বাসটা দেখতেছিলাম এবং বুঝতেছিলাম যে এটা আমাদের ওভারটেক দিবেই। নর্মালি হিনো 1 যে বাসগুলো টাঙ্গাইলের এই রাস্তায় 100-110 এরকম স্পিডে থাকে। আমরা স্লিপার জন্য মোটামুটি 80-90 ধরেই জ্বালাচ্ছিলাম, ওই রকম প্যারা নিচ্ছিলাম না। বাম দিকে মির্জাপুর ক্যারেট কলেজ আপনারা দেখতেছেন, রাজা হিন্দুস্তানির গান বাজতেছিল। চাচ্ছিলাম না যে গান গাই, এম্বারেসিং মোমেন্ট আসলে। তবে যখন হচ্ছে বনেটে বসে এই গানগুলো শুনি, মুখ দিয়ে অটো বের হয়ে যেতে থাকে আর কি। গানের টানের সাথে সুরের সাথে এই ভ্রমণের একটা সম্পর্ক আছে। বাম দিকে হানিফের চেক আপনারা দেখতেছেন যে হানিফ একটা দাঁড়ায় আছে। আর এইটা এই জন্যই বলতেছি কারণ এই গানটা যারা শুনছেন, ভিডিও দেখছেন, এটা হচ্ছে ট্যাক্সিতে যখন আমির খান যাইতে থাকে তখন হচ্ছে ট্রাভেল করা অবস্থায় গানটা হয়। তো যখনই হচ্ছে ট্রাভেল করি, এই গানের যে টানগুলো আছে বা সুরগুলো আছে সব কিছুই আসলে একদম মিলে যায়। তো খুব এনজয় করার মতো একটা গান ওয়াইল ট্রাভেলিং।
আমাদের সামনে অনেকক্ষণ পরে দুইটা বাস আসলো। হানিফের যেই বাসটা আমরা চেকে দেখতেছিলাম সেটা অলরেডি আমাদের ওভারটেক দিছে, তবে এই ভিডিওতে এটা পাবেন না, ওইটা পাবেন আমাদের শর্টস ভিডিওতে বা রিলস ভিডিওতে। তো সেটারও একটা আসলে আপনারা দেখে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকে। তো যেই বাসটা হচ্ছে আমাদের ওভারটেক দিল সেইটা খুব বেশি একটা দূরে যেতে পারেনি। উত্তরবঙ্গে হানিফে যখন আপনি ঢাকা থেকে বের হবেন সেটার ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে ওদের 2 থেকে 3টা জায়গার মতো চেক থাকে। তো হানিফ আপনাকে যতই ওভারটেক করুক দেখা যায় আবার পিছে পড়েই যায়, এই টাইপ অবস্থা হয়ে যায় কিছুটা। রাস্তায় চলা নন এসি 1J বাস যেগুলো ছিল সেগুলো আমাদের খুব বেশি ওভারটেক করতেছিল। আমাদের রওনা দিতে দিতে 1টা বেজে যায়। মাঝখানে একটা জায়গা জ্যাম ছিল, সেটা হচ্ছে বাইপাইল পার হওয়ার পরে, যার কারণে আমাদের এলেঙ্গা আসতে আসতে একটু লেটই হয়ে যায়। 2 ঘন্টা 10 মিনিটের দিকে হয়তো আমরা এলেঙ্গা পৌঁছাই, অর্থাৎ বরাবর 3টা বেজে 10-20 মিনিটের দিকে। আর এলেঙ্গার রাস্তার আপডেটটা একটু বেশি দেখানোর চেষ্টা করব, যেহেতু নতুন রাস্তা হয়ে গেছে। এইটা উত্তরবঙ্গবাসীর জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। বা এলেঙ্গা যে কি জিনিস সেটা যারা উত্তরবঙ্গে ঈদে গ্রামে গেছে তাদের সারা জীবন মনে থাকবে। এই পুরো রাস্তায় আর কিছু মনে থাক না থাক, এলেঙ্গার রাস্তার কথাটা সবারই মনে থাকে। এই রাস্তা পাড়িতে 2 থেকে 3 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টাও লেগে যায় তো ঈদের সময়। তবে এখন রাস্তাটা এত বেশি স্মুথ হয়েছে যে এই 13 কিলো রাস্তা পার হইতে বাসের 13 মিনিটও লাগে না। 60, 65, 70, 80, 90 ধরেও গাড়ি এই রাস্তায় চলতে পারে। পুরো সার্ভিস লেনটা খুলে দেওয়া হয়েছে। মাঝখানে যে আপনারা ঘাস দেখতেছেন, ভিতরে যে বালি টালি দেখতেছেন, এইটা হবে মেইন রোড, অর্থাৎ ডান দিকের এই রোডটাই হবে মেইন রোড। এই রোড দিয়ে মূলত বাস যাবে। আর এখন আমরা যে রোডটা ইউজ করতেছি এইটা হবে সার্ভিস লেন, অর্থাৎ সিএনজি, অটোরিকশা এগুলো এই লেন দিয়ে যাবে। তবে যেহেতু মেইন রোডের কাজ এখনো শেষ হয় নাই, এই কারণে সার্ভিস লেন দিয়ে বাসগুলো যাচ্ছে, ট্রাকগুলো যাচ্ছে। আর সার্ভিস লেন হওয়ার ফলে যেহেতু বাসগুলো এত তাড়াতাড়ি যাচ্ছে, যখন মেইন রোডটা হয়ে যাবে, যখন এই রোডটা 6 লেনের হয়ে যাবে, তখন আরো তাড়াতাড়ি মানুষ এই রাস্তাটা পার হইতে পারবে। তো এই লেঙ্গার অভিশাপ থেকে অনেক বছর পরে আসলে উত্তরবঙ্গবাসী মুক্তি পেতে চলতেছে ইনশাল্লাহ।
ইলেঙ্গা থেকে মনে হয় মাত্র 10 থেকে 12 মিনিট লাগছে আমাদের সেতুর গোল চত্বর পর্যন্ত আসতে। আর এটাই হচ্ছে এই রাস্তার এখন মানে ট্রাভেল করে মজা। অনেক জায়গায় আপনারা দেখছেন যে বালু ফেলতেছে, এই রাস্তার লেভেলে নিয়ে এসে 6 লেনের কাজটা তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আমি চাচ্ছি যে এই কাজটা অনেক দ্রুত শেষ হোক, যাতে ঈদের সময়, বিশেষ করে কোরবানির ঈদের সময় যেহেতু গরুর ট্রাক অনেক বেশি থাকে, যাতে এই রাস্তাটার কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমার এই রাস্তার কাজগুলো দেখলে এরকম লাগে যে আমি নিজে যাই একটু কইরা দিয়ে আসি। আমি তো ফ্রি থাকি, একটু বালি টালি ফালাই দিলে কি আর যাবে আসবে। মানে আমার মনে হয় যে উত্তরবঙ্গবাসী যদি এক্সেস দেওয়া হইতো যে ভাই এলেঙ্গার কাজ কইরায় 5-10 মিনিট করা, তাহলে হয়তো এই রাস্তাটা কোরবানির ঈদের আগেই কমপ্লিট হয়ে যেত। তো যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি আরেকটা নস্টালজিক জায়গা, সেটা হচ্ছে যমুনা সেতুর টোল প্লাজা। বাম দিকে যে সেগমেন্টটা দেখতেছেন এটা হচ্ছে ওজন স্কেল, ট্রাকের ওজনটা স্কেল পাড়ি দিয়ে হচ্ছে ট্রাকের টোল প্লাজার কাছে যাইতে হয়। আর বাস ডাইরেক্ট ডান দিয়ে চলে যায়। টোল প্লাজার এদিকেও ভয়াবহ জ্যাম পড়ে মাঝে মধ্যে। বাসের টোল বর্তমানে 1000 টাকা। একটা জিনিস চিন্তা করে বেশ অবাক হইলাম যে শুধুমাত্র বাংলা স্টারের এই স্লিপার বাসটাই মাসে 60,000 টাকা টোল দেয়। তো এটা আসলে বাংলাদেশের যেটা রেভিনিউ জেনারেশন সেখানে বেশ ভালোই আসলে প্রভাব ফেলে। টোল দিয়ে আমরা এখন সেতুর উপরে উঠে যাচ্ছি। এসআর প্লাসের একটা হুন্দাই বাস আমাদের ওভারটেক দিয়ে চলে যাচ্ছে। ছোটবেলায় যখন বাস ট্রাভেল করা অবস্থায় কোনো বাস ওভারটেক দিত তখন মন খারাপ হয়ে যেত। আর সেই ছোটবেলা আমার 18-19 বছর পর্যন্ত ছিল। তবে এখন আর কিছু যায় আসে না, গায়ে লাগে না। মনে হয় যে পৌঁছানোটাই আসলে মেইন ব্যাপার। আগে পরে আর কতক্ষণই একটা বাস রানিং থাকলে হাইস্ট 10 থেকে 15 মিনিটের ডিফারেন্স থাকে পৌঁছানোর ভিতরে। আর হুন্দাই যেহেতু 160 স্পিডে চলতে পারে, তো ওইটার সাথে আসলে এইটার কম্পেয়ার যায় না। সেতুর উপরে উঠতেই মন ভালো হয়ে যায়। ডান দিকে রেলের সেতুটাও কমপ্লিট। বাম দিকে অনেকগুলো জায়গায় আপনারা দেখছেন যে চর পড়ে আছে, নদীর সেগমেন্টটা কম। রেলের এই নতুন সেতু হচ্ছে বাংলাদেশে হওয়া কাজগুলোর ভিতরে অন্যতম দ্রুত একটা কাজ। মানে টু বি অনেস্ট কুত্তার মতো কাজ করছে, দিনরাত করে এটা কমপ্লিট করছে। এখন ট্রেনগুলো 5 মিনিটে পার হয়ে যেতে পারে। তবুও যতদিন না পর্যন্ত ডাবল লেন হচ্ছে ততদিন পর্যন্ত হয়তো রেলটা ওই রকম তাড়াতাড়িভাবে যাইতে পারবে না। সেতুর উপরে কিছু জায়গায় কাজ চলমান আছে। আর সেতুর চওড়াটা একটু কম হয়ে গেছে যমুনা সেতুর, যার কারণে একটা ওভারটেক করার সময় বাসকে 2 থেকে 3 বার আসলে হর্ন দিয়ে ডাবল শিওর হয়ে অতঃপর ওভারটেক করতে হয়। তো এটা যদি আরেকটু চওড়া করা যায় তাহলে বাসগুলোর জন্য ভালো হবে। সেতুর উপরে উঠলে আপনি দেখবেন যে যত আসলে প্যাসেঞ্জার আছে সবাই কম বেশি জানলা পর্দা খুলে দিয়ে নদীটা দেখার চেষ্টা করে। ডান পাশে আহাদের টাটা বাসটা বেশ ভালোই ফর্মে আছে, এসি বাস হয়ে ওভারটেক দিতেছে। আর সেতু আমরা ধীরে ধীরে এখন পার হয়ে যাচ্ছি। আমাদের জার্নি আর খুব বেশিক্ষণ বাকি নাই। পাবনা পর্যন্ত আমি যাব না, কারণ শাহজাদপুরে গ্যাঞ্জাম চলতেছে। এটা হচ্ছে পাবনা শাহজাদপুরের একটা রেগুলার থিং। মানে 2 দিন পর পরই হচ্ছে এদের গ্যাঞ্জাম লাগে, শাহজাদপুর দিয়ে বাস চলা বন্ধ হয়ে যায়। এইবার শাহজাদপুর ট্রাভেলসের সাথে লাগেনি, এইবার শুনলাম হচ্ছে লোকাল বাসগুলোর সাথে লাগছে কোনো একটা কিছু। তবে এটা খুবই একটা কমন থিং। মাঝখানে এত বেশি বাইরে গেছিল যে প্রত্যেকবারই জার্নি করার আগে ফোন দিয়ে শুনতে হইতো যে শাহজাদপুরে কি বাস চলতেছে কি চলতেছে না। আর এখন এই বাসটা বনপাড়া দিয়ে পাবনা যাবে, এই জন্য আমি আর পাবনা পর্যন্ত যাচ্ছি না, আমি সিরাজগঞ্জ রোড পর্যন্তই যাব, যার কারণে জার্নি আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না। আজকে একই জার্নিতে আলহামরা 2 বার ওভারটেক দিচ্ছে, একবার ওদের নন এসি দিয়ে, আবার 1J এসি দিয়ে। কড্ডা ওভারপাস দিয়ে আমরা কড্ডা পার হচ্ছি। সিরাজগঞ্জের মানুষের অত্যন্ত আবেগের একটা জায়গা কড্ডার মোড়। ডান দিকে চলে গেছে সিরাজগঞ্জ শহর, বাম দিকে চলে গেছে বেলকুচি এনায়েতপুর, খাজা ইউনুস মেডিকেল কলেজ। আর নিচে দাঁড়ানোর কোনো ঝঞ্ঝাটটা নাই। লোকাল যে বাসগুলো এইটা কড্ডার দিকে দাঁড়ায়, কারণ কড্ডার থেকে অনেক প্যাসেঞ্জার পাওয়া যায়। আর এই ওভারপাস হওয়ার কারণে যেগুলো চেয়ার কোচ আছে বা ট্রাক আছে তাদের আর এই লোকাল বাসের পিছনে বিরক্ত হওয়া লাগে না। লোকাল বাসগুলো দেখা যায় এমনভাবে দাঁড়ায় যে বামে 2টা দাঁড়াইছে, ওইটারে চাপ দিয়ে আবার ডানে একটা দাঁড়াইছে যাতে ওর সামনে যেতে না পারে। আর এর কারণে পিছনে ট্রাক বলেন বাস বলেন এই বেচারাগুলো জানেও না যে এরা কি দোষ করছে, কিসের জন্য আটকে। আরেকটা যেটা জাম লাগার স্পট বর্তমানে সেটা ছিল ঝাওয়েল ওভারপাস। ঝাওয়েল ওভারপাসে বাম দিকে সার্ভিস লেন থাকলেও ডান দিক দিয়ে গাড়িগুলো যাইতে নিয়ে অনেক বেশি জাম লাগায় ফেলতো। এখন যে কাজটা করছে যে ওরা বাম দিকের কাজের মতোই রাখছে, তবে ঈদের যাত্রীর প্রেশারের কারণে যাতে এই পয়েন্টে কোনো জাম না লাগে সেজন্য বাম দিকের কাজ চলমান থাকা অবস্থায়
ডান দিকের কাজটা তাড়াতাড়ি শেষ করে ডান দিকের লেনটা চালু করে দিছে। এখন যে বাসগুলো রংপুর দিনাজপুর থেকে আসতেছে ওরা নিচ দিয়ে চলে যাচ্ছে, এবং যেগুলো ঢাকা থেকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছে এগুলো ওভারপাস ইউজ করতেছে। আপনি দেখবেন যে বামে কিন্তু এখনো কাজ চলমান, হয়তো কোরবানির ঈদের আগে বামের লেনটাও খুলে দেওয়া হবে। তবে ডানের লেনটা খুলে দেওয়ার কারণে এখানে বেশ বড় একটা জ্যামের হাত থেকে এবার রমজানের ঈদের যাত্রীরা বেঁচে গেছে। রোজার ঈদের ব্লগ এবার করতে পারেনি, ঈদের আগের দিন রাত্রে আসলে বাড়ি গেছি, ওই সময় আসলে ব্লগ করার মতো এনার্জিও ছিল না, অনেক বেশি তাড়াহুড়ার ভিতরে ছিলাম। এবং বাম দিকে ঝাওয়াল ওভারপাসের বেশ কয়েকটা কাজ বাকি থাকা অবস্থায়ও ডান দিকে কিছুটা ঝুঁকির সাথে আসলে শ্রমিকরা এখানে কাজ করতেছে বলা যায়। আমার মতো হাতে গোনা 2-3টা যাত্রী ছাড়া সবগুলো যাত্রীর ভিউ পয়েন্টই হচ্ছে এরকম থাকে বাসে ট্রাভেল করা অবস্থায়, কারণ সামনে কি হইতেছে দেখতে পারে না। তো বামের ওইসব গাছগাছালি দেখতে দেখতে আসলে জার্নিটা সবার কমপ্লিট হয় কানে হেডফোন দিয়ে। একটা সময় রওনা দিয়ে 3:45 আমরা চলে আসি ফুড ভিলেজে, ন্যাশনাল ফুড ভিলেজে। ফুড ভিলেজটা নাই, ফুড ভিলেজের জন্য খারাপ লাগে। অ্যারিস্টোক্রেট হোটেলে আমরা দাঁড়াই, আর নন এসি বাসগুলো হচ্ছে মেবি ন্যাশনাল ফুড ভিলেজে দাঁড়ায়। বর্তমানে তাদের স্লিপার এবং এসি বাসগুলো অ্যারিস্টোক্রেটে দাঁড়াচ্ছে। ছোটোবেলায় যখন পাবনা এক্সপ্রেসে আসতাম তখন এটা অ্যারিস্টোক্রেটে বেগ দিত। আর এখন হচ্ছে অনেকদিন পরে এই হোটেলে আসলাম, বাসে জার্নি করে মোটামুটি বেশ ভালো মজাই পাইছি বলা যায়। এখন সময় 4টা আর আমি পৌঁছে গেছি হোটেল ব্রেক অ্যারিস্টোক্রেটে। তো 12:30টায় যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও বাস সাথে সাথে 1টা বেজে গেছে। আর এদিকে আমরা বাংলা স্টারের আরও একটা স্লিপার দেখতেছি। এইটা ছিল আজকে আমার ট্যুরমেট। যদিও পাবনা যাওয়ার কথা ছিল, তবে শাহজাদপুরে যেহেতু বাস ঢুকতে যেতে দিচ্ছে না, এই জন্য সিরাজগঞ্জ রোড পর্যন্তই ব্লগটা শেষ করতেছি। হোপফুলি নেক্সটে ইনশাল্লাহ ফুল পাবনা যাওয়ার পরিকল্পনা আছে, তবে আপাতত আজকে আর যাইতে ইচ্ছা করতেছে না, এই জন্য এখান থেকে আবার ঢাকা ব্যাক করার প্ল্যান করতেছি। RM2 এই বাসটা আসলে ট্রাভেল কমফোর্টেবল ছিল, স্পিডের দিক থেকে আমার কাছে একটু কম মনে হয়েছে। আমার মনে হয় যে স্পিড আর একটু বেশি হইতে পারতো, তবে যেহেতু স্লিপার বাস এই জন্যই হয়তো 80 বা 90 এর চেয়ে বেশি স্পিডে আর চালায় নেই গাড়িটা। তো ওভারঅল কমফোর্টেবল ছিল জার্নি, ম্যাক্সিমাম অংশ হচ্ছে ড্যাশবোর্ডের কাছাকাছি ছিলাম, তবে যা বুঝছি সাসপেনশন এক্সেট্রা সবকিছুই বেশ কমফোর্টেবল ছিল। এই বাসটা ঈদের আগে বের হয়েছিল জন্য এটার ভিডিও তখন করতে পারি নাই। ব্রেক শেষে আপনারা যে সোনালী কালারের স্লিপারটা দেখলেন সেটাই আমি ঢাকা চলে যাই। আর বাসের পেইন্টের কারণে, বাসের বডি শেপের কারণে অস্থির একটা বডি করছে ভাই জুয়েলারির ওয়ার্কশপ। RM2 বাসের এইটাই সুবিধা যে একটু বড় বাস হলে একদম সুন্দর করে আসলে বডিটা বানানো যায় মন মতো করে। লেল্যান্ডের ক্ষেত্রে বা ইশারার ক্ষেত্রে বডিটা একটু ছোট হওয়ার কারণে সেভাবে ফুটে না, তবে RM2 যেহেতু একটু লম্বা চেয়েছে এই জন্য বাসটা অনেক বেশি সুন্দর হয়। আর এই ছিল মোটামুটি আজকের ব্লগ। ইনশাল্লাহ সামনে আরো ভালো ভালো ব্লগ পাবেন ইনশাল্লাহ। দেশের যে কোনো প্রান্তে আপনারা যারা ভার্চুয়াল এক্সপিরিয়েন্স দিতে চান সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে, ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ, বাস সঙ্গে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে।